আমি আপনার শব্দটার সাথে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে এটাকে আমি অনৈক্য বলবো না, এটাকে আমি মতপার্থক্য বলবো। তবে এই মতপার্থক্যের কারণে যেই রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি যদি আপনার এমন পর্যায়ে যায় যেটা এই রাজনৈতিক পক্ষগুলো একে অপরের মুখোমুখি হয়ে যায়, তাহলে এই পরিস্থিতি তৈরি হবে যেখানে হয়তো এই পতিত ফ্যাসিবাদী শক্তিরা সুযোগ নিতে পারে। তবে এই জায়গায় আমার একটু হেলাল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি যখন আগুন সন্ত্রাসের কথা বললেন, তখন হেলাল ভাই বললেন যে সেই আগুন সন্ত্রাস কোনটা। মানে আমরা 14-15 সালে আওয়ামী সরকার যেই আগুন সন্ত্রাসের কথা বলতো, যার দায় চাপাতো হচ্ছে বিএনপির উপর, জামায়াতের উপর, খুবই দুঃখজনক হচ্ছে আমরা দেখেছি যে এই আগুন সন্ত্রাস আসলে কারা করেছে সেই দায়টা তো বিএনপির উপর যায়, মানে বিএনপির উপর চাপানো হয়েছিল, সেটা নিয়ে বিএনপি কথা বলে না। হ্যাঁ, এবং কথা বলে না কেন? বিএনপির একটা কিছুটা এই জায়গায় কিছুটা সুবিধাবাদী একটা চরিত্র রয়েছে। সেটা হচ্ছে কিছু প্রিন্সিপালের সাথে তারা নিজেদের সুবিধার জন্য কম্প্রোমাইজ করে। কম্প্রোমাইজটা হচ্ছে রুল অফ ল বা অপরাধের বিচারের সাথে কম্প্রোমাইজ করা। কারণ ওনারা জানেন যে ওনাদের ক্ষমতায় যেতে চাইলে, আমি হেলাল ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে উনি কি মনে করেন যে আসলে কারা ওই আগুন সন্ত্রাস করেছিল। কিন্তু গত 1 বছরে ওনাদের কাছে আমরা এটা শুনতে পাইনি যে এই গোষ্ঠী কারা, তাদের সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এটা বের হয়ে আসা উচিত। কেননা ওনারা এমন জায়গায় খোঁচা দিতে চান না যেটা হয়তো ওনাদের জন্য রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেটার কথা আমরা বারবার বলি। সো এইটারই একটা কন্টিনিউশন হচ্ছে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে এখন আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা রয়েছে, এই ভোট ব্যাংক নিয়ে আসলে একটা কম্পিটিশন চলছে। এই কম্পিটিশন বিএনপি জামাত দুপক্ষের মধ্যেই চলছে, এবং সেটা নিশ্চিত করতেই উনি এই কথাটা বলেছেন। কিন্তু এই জায়গায় ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে উনি যে বলেছেন যে মিথ্যা হয়রানিমূলক মামলা যারা করেছে এটা উনি তুলে নিতে পারবেন, এটা ওনাদেরই করার ক্ষমতাটা রয়েছে। কারণ এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলাগুলো অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে করেছে বিএনপির নেতাকর্মীরা, এবং এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করে বিভিন্ন নিরপরাধ যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না এমন ব্যক্তিদের, আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগের তো একটা গ্রুপ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। কিন্তু এই অভিযোগটা আপনার এনসিপি কোন নেতার বিরুদ্ধে আছে যে অপরাধ করেছে, সেই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার, থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা, সেই অভিযোগ কি নেই? ইন্টারেস্টিং বিষয় করেছে, ধরা পড়েছে, ধরুন এই চাঁদাবাজি করছে আপনার সময় আপনি বলবেন সাবেক এমপির মহিলা এমপি শেষ করে জিম্মি করে টাকা নিয়েছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে এই হয়রানিমূলক মামলাগুলো যদি আপনি ওই যে 2-1টা ঢাকা শহরে ঘটা কিছু ঘটনার বাইরে যদি আপনি ব্রডার আকারে চিন্তা করেন, মানে আমাদেরকে তো শান্ত ভাইরা বলেন যে ছোট দল, মানে হ্যাঁ এটাতে এত গুরুত্ব দেওয়ার কি, ওনাদের এখন থেকে বড় দল থেকে আসে। হ্যাঁ, এনসিপি বড় দল, কিন্তু সেই ছোট দলের আসলে কি এত পুরো 64 জেলায় যে মামলাগুলো হয়েছে, মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলাগুলো হয়েছে, এটা কি করার ওনাদের সুযোগ আমাদের আছে? সেই কাঠামো, সে এত লোকবল তো এখন আমাদের হয়ে ওঠেনি, সেগুলো হয়েছে। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস সমর্থন করি, সেটা হচ্ছে যে এই যে যারা বাংলাদেশের নাগরিক কিন্তু কোন রকম সন্ত্রাস কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের হওয়ার কারণে তাদেরকে দিয়ে একটা মামলা বাণিজ্য করা হয়েছে, তাদেরকে আসলেই মুক্তি দেওয়া প্রয়োজন। কিন্তু এটা যেই কনটেক্সটে যেভাবে বলেছেন, এই যে ভোটের মাঠের ক্যাম্পেইনে যে বলেছেন, এটার অন্য আরেকটা উদ্দেশ্য রয়েছে, ভোট টানার কৌশল হিসেবে দেখছেন। ভোট টানার কৌশল হিসেবে দেখছি। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জামিন কারা দিচ্ছে প্রশ্ন আসছে। আমরা দেখছি যে বাংলাদেশের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, উনি এখন কাদের হয়ে নির্বাচন করবেন, এবং কেন আসলে আদালতে অহরহ বিশাল মানে সংখ্যক মামলায় আসামিরা জামিন পেয়ে যাচ্ছে, তার সাথে আসলে অ্যাটর্নি জেনারেলের কোনো সম্পর্ক রয়েছে কিনা? প্রশ্নে আপনার কিংবা আপনার দলের একটা কিন্তু থেকে যাচ্ছে। আমাদের অবশ্যই কিন্তু রয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে দেখেন গতকালকে ককটেলগুলো কোথায় ফেটেছে। ককটেল কিন্তু জামাতে ইসলামের অফিসের সামনে ফাটেনি, বিএনপির অফিসের সামনে ফাটেনি, কিন্তু আমরা দেখেছি 1 বছর আগেও, 1.5 বছর আগেও বিএনপির কার্যালয়ের সামনে কি অবস্থান আওয়ামী লীগ করেছিল। তো এইটা আসলে দেখায় যে এই ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী শক্তিরা কাদের মাধ্যমে ফিরে আসার পথ খুঁজে পেতে পারে, আর কাদেরকে তারা কোনোভাবেই বন্ধু হিসেবে দেখে না, শত্রু হিসেবেই দেখে। সালিন ভাই, অসংখ্য ধন্যবাদ।